কেন আমাদেরকে শুধু শুধু নেন? শুধু একা সাকিবকে দিয়ে সিনেমা বানান, সেখানে আমার নামটা পর্যন্ত ব্যবহার করে নাই। কিভাবে এটা সম্ভব? ইথিকা পালকে আপনার কেমন লাগে? তার অভিনয় দেখেছেন? আমি উনাকে নামটাই প্রথম শুনলাম, বউর ভয়ে নায়িকাদের দিকে তাকাই না, নামও যাই না। দুঃখই পেয়েছি যে উনি কেন রাজনীতিতে আসলেন। পিয়ন 400 কোটি টাকা মালিক, হ্যাঁ, ওই চিন্তাটা আপনাদের চোখে পড়ে না। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন অতিথি এসেছেন যার পরিচয় আসলে তিনি নিজেই। তিনি হাজারো তরুণীর ক্রাশ, স্পেশালি ছোটবেলায় তিনি আমারও ক্রাশ ছিলেন। হ্যাঁ দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান। দেশকাল এন্টারটেইনমেন্টে আপনাকে স্বাগতম। কেমন আছেন? হ্যাঁ, ভীষণ ভালো, এবং দেশকাল এন্টারটেইনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ডেকে আনার জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। From 1998 now 2025, শাহেদ শরীফ খান এখন এত হ্যান্ডসাম, এত গুড লুকিং কিভাবে সম্ভব? আমি হ্যান্ডসাম বা গুড লুকিং কিনা জানি না, আমি যেমন আমি তেমনই। আমি তো দেখছি। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। অভিনয়ের জার্নিটা কেমন ছিল এবং কিভাবে শুরু হয়েছিল, অ্যান্ড ওয়াই নট আদার প্রফেশন? আচ্ছা, আমার পুরো ফ্যামিলি হলো বিজনেস করেন, এবং আমার দাদাও কলকাতায় বিজনেস করতেন, আমার বাবাও বিজনেসম্যান, এবং আমিও ভেবেছিলাম যে আমি হয়তো বিজনেসই করব। আমি পড়াশোনাও করছিলাম মার্কেটিংয়ের উপর, আমি মার্কেটিংয়ে মাস্টার। যেটা হলো আপনার, একটা টাইমে আমি বাফায় গেলাম ভায়োলিন শিখতে। বাফায় যখন ভায়োলিন শিখতে যাই, ওখানে যে শুনলাম যে ওনাদের ভায়োলিনের ওপর টিচার নেই, টিচার এটা ওল্ড টাউনে আরেকটা বাফার শাখা আছে, সেখানে যেতে হবে। তো আমার ধানমন্ডি থেকে অত দূর যাওয়া সম্ভব না, তো আমি ফিরে যাচ্ছিলাম। আচ্ছা, তখন হঠাৎ করে আমাদের নাচের শিল্পী সোহেল রহমান, উনি আর কি দৌড়ে কাছে এসে বললেন, একটু দাঁড়ান দাঁড়ান। আমি বললাম যে জি বলেন। তো বলে যে আপনি কি মডেলিং করবেন? আমি বললাম যে কোত্থেকে উনি আসলেন, কিসের কথা নাই বার্তা নাই, হঠাৎ করে বলছে মডেলিং করবেন। আমি বললাম যে সুযোগ পেলে কেন করবো না। তো বলছে আপনার ফোন নাম্বার দেন। তখন আর মোবাইল ছিল না, তখন TNT নাম্বার। তো TNT নাম্বারটা দিলাম, এবং উনি আমাকে নিয়ে ফটো সেশন করালেন। ফটো সেশন করানোর পর তারপরে উনি বিভিন্ন এজেন্সিতে ছবিগুলো দিলেন। তার 7 দিনের মধ্যেই আমার কাছে ফোন আসতে শুরু করলো, অফার আসলো, এবং আমি হঠাৎ করে এশিয়াটিকে আসলাম। ইউনিলিভারের একটা প্রোডাক্ট ক্লোজ আপ করলাম। কীভাবে সব কী হলো, FDC-তে বিশাল একটা সেট, তারেক আনাম ছিলেন এটা ডিরেক্টর, এবং শুটিং হয়ে গেল। আমি বাসায় কিছু জানাইনি, এবং 3 মাস পরে ক্লোজ আপটা রিলিজ হলো। তখন আমার আব্বা জানলেন যে আমি আসলে না বলে একটা কাজ করে ফেলেছি। আচ্ছা, এইভাবে আমার এন্ট্রি হয়ে যায়। তারপরে আর আমাকে পিছনে ফেলে দেখতে হয়নি। তারপরে আমি টানা TBC করা শুরু করি। তারপরে আমার বম্বে থেকে তখন ওই সময় মেরিল করে ফিরেই আমি টেলিফিল্মের অফার পাই। টেলিফিল্মটা করার পর আর নাটকের জন্য আমাকে পিছনে ফিরে দেখতে হয়নি, টানা নাটক। তারপরে ফিল্ম করা শুরু করি, ফিল্ম করলাম প্রায় 10-12টা। এইভাবে 25 বছর কেটে গেল। গত ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ এবং অন্তরাত্মা, যেটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আপনিও অভিনয় করেছিলেন। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, শাকিব খান বরবাদের ক্ষেত্রে সিনেমাটির প্রচারণার বেলায় যতটা সরব আমরা দেখেছি, কিন্তু অন্তরাত্মার প্রচারণার বেলায় আসলে ততটাই নীরব ছিল, মানে কেন? এই ব্যাপারটা আসলে আমার মনে হয় সাকিবকে প্রশ্ন করাটাই ভালো হবে। আমি তো ওই ছবিতে একজন অভিনেতা, এবং আমার ছবিটা যে খুব ভালো একটা ছবি এবং খুব সুন্দর যত্ন নিয়ে করা একটা ছবিটা কেন এভাবে প্রচারণা ছাড়লো, আমার সাথে আসলে তেমন কথা হয়নি। শাকিব খানের সাথে কি এই ব্যাপারে আপনার কোনো কথা হয়েছে? না, সাকিবের সাথেও আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি। জাস্ট রিলিজের কয়েকদিন আগে আমাকে বলা হলো যে আমরা কিন্তু ছবিটা রিলিজ দিচ্ছি। মানে হঠাৎ কে বলেছে? ডিরেক্টর সুমন, আচ্ছা। উনি আর কি আমাকে ফোন করে বললেন যে ছবিটা আমরা রিলিজ দিচ্ছি, আপনি একটু ফেসবুকে বললেন। আমি ফেসবুকে বলবো, এটা তো সারা বাংলাদেশকে জানানোর একটা বিষয়। আপনি একটা ছবিটা রিলিজ করবেন, আপনি জানাবেন না সবাইকে? বলে যে আসলে কিছু করার নাই, এরকম শর্ট টাইমের মধ্যেই দিতে হচ্ছে। আমি খুব আপসেট হয়ে গেলাম। আমি বললাম যে আপনাদের ছবি, অ্যাজ ইউর উইশ, আপনারা যেটা করতে চান এটা আপনাদের উপরে। তো তারপর ওরা একটা ট্রেলার ছাড়লো। ট্রেলারে দেখলাম যে শাকিব খান এবং দর্শনা বণিক ও শাহিন সুমনের ছবি আসছে অন্তরাত্মা। আরও মনটা খুব খারাপ হলো যে সাকিবের সিনিয়র আমি, মানে
সাকিবের ক্যারিয়ার যখন Of সাকিব course. উঠছে তখন আমার ক্যারিয়ার ছিল তুঙ্গে, এবং 2002-তে আমি আমি তখন 2002-তে সাকিবের সাথে একটা ছবিও করেছি, আমি শাবনূর আর সাকিব। সেখানে আমার নামটা পর্যন্ত ব্যবহার করে নাই। আমি বললাম যে তাহলে চালান ছবি। তারপরেও আমি দোয়া করেছি যেন ছবিটা চলে, কারণ এটা কি ধরনের মানসিকতা আমি বুঝলাম না, যে আমার আসলে এই ব্যাপারে আর কিছু বলার নাই। শাকিব খানের কোনো কনসার্ন ছিল না? আমি সাকিবের সাথে আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি। আচ্ছা, যে আপনি যাই- পরবর্তীতে এটা নিয়ে ইন্টারেস্টও দেখান নাই? না, আমি এখন ছবিটা রিলিজ হয়ে গেছে, আর ইন্টারেস্ট দেখি আমি কি করব। তো এটা একটা যেমন এরা টুইস্ট করতেই জানে না, যে এখানে যে শাহেদের নামটা বলে মানুষ দীর্ঘদিন পরে, আমারও তো একটা দর্শক আছে, এবং আমাকেও ফেসবুকে অনেকে নক করেছে, এই ছবিটা দেখতে হঠাৎ করে রিলিজ হচ্ছে, ভাই আমাদের জানাবেন না, জানালেন না। ওই কষ্ট থেকেও আর কাউকে জানাইনি, যে আমি কাকে জানাবো, যেখানে আমার নামই নাই সেখানে আমি জানাবো কিভাবে। তাহলে আপনাদের কাউকে দরকার নেই, আপনারা কেন আমাদেরকে শুধু শুধু নেন? শুধু একা সাকিবকে দিয়েছিলাম বানানো। হ্যাঁ, সাকিবই কাঁদবে, সাকিবই হাসবে, সাকিব দৌড়াবে, সাকিব মারামারি করবে, হ্যাঁ সাকিব একা করবে, একা ছবিতে, আর কাউকে দরকার নেই। চালান তাহলে ছবি। এটা একটা টোটাল টিম ওয়ার্ক। এভাবে একা একটা মানুষকে দিয়ে ছবি হয় না, একা একটা নামের উপরে ছবি চলে না। অভিনেতা কেন, একটা ভালো গল্প লাগে, ভালো ডিরেক্টর লাগে, ভালো লগ্নিকারক লাগে, ভালো ক্যামেরাম্যান লাগে, ভালো টেকনিক্যাল টিম লাগে, ভালো এডিটর লাগে। এটা একটা ফ্যামিলি, সবাই অল আর কানেক্টেড। যখন এটা সম্পূর্ণ একটা সুন্দর জিনিস হয়, তখন ছবিটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়। গল্প তো সব একই, ভালোবাসা, প্রতিশোধ, এই আপনি 16টা সাবজেক্টের উপরে আর কোনো গল্প পাবেন না। ইধিকা পালকে আপনার কেমন লাগে? তার অভিনয় দেখেছেন? আমি ওনাকে নামটাই প্রথম শুনলাম। শাকিব খানের নায়িকা, বরবাদের নায়িকা, প্রিয়তমার না, নায়িকা। আমি ওই বউর ভয়ে নায়িকাদের দিকে তাকাই না, নামও যাই না। নায়ক হিসেবে কে সেরা? শাকিব খান, সিয়াম, শরীফুল রাজ, আরিফিন শুভ? প্রত্যেকেই দারুণ। স্পেসিফিক একজনকে বলতে স্পেসিফিক হবে। আমি সাকিবের সাথে অভিনয়ের সুযোগ হয়েছে। সাকিবকে বলবো যে সে আগের সাকিব নেই, অনেক নিজেকে ঘষে মেজে পরিশীলিত করেছে। এখন সে কাজের প্রতি মানে সবসময় সিরিয়াস ছিল, এখন তার সে যে সিরিয়াস সেটা চোখে পড়ে। তিয়ামের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা নেই, রাজের সাথে আমার কাজের অভিজ্ঞতা নেই। আরেকটা কার নাম বললেন? আরিফিন শুভ। আরিফিন শুভর সাথে নাটকে না, ওর সাথে আমি স্টেজ শো করেছিলাম আচ্ছা। একটা। দুর্দান্ত নাচতে পারে ছেলেটি, এবং দারুণ কোয়ালিটি সম্পন্ন, হাইট টাইট সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট হিরো আইকন। শাকিব খান প্রফেশনাল লাইফে কিং খান, সুপারস্টার, মেগাস্টার, কিন্তু তার পার্সোনাল লাইফ নিয়ে আপনার কি কোনো অ্যাডভাইস দেওয়ার কিছু আছে? পার্সোনাল লাইফ, সেটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। এটা যার পার্সোনাল লাইফ সেটা স্মার্টলি ডিল করুক। কোন অ্যাডভাইস দেবার আছে? অ্যাডভাইস শাকিব, বুবলি, অপু বিশ্বাস তিনজনকে একটাই দিতে পারি, যে ওদের কাছ থেকে আমার জন্য কিছু অ্যাডভাইস চাই। অভিনয় শিল্পীদের কি রাজনীতিতে আসা উচিত? আমার মনে হয় না। একটা সুন্দর প্রশ্ন। আমি যখন যে কাজটা করব সেটাই করা উচিত। আমি যখন অভিনয় করব অভিনয়টাই করা উচিত। যদি রাজনীতি করি রাজনীতি করা উচিত। অভিনয় শিল্পী রাজনীতি আসতেই পারে, কিন্তু পাশাপাশি অভিনয়টা আর মানে থাকে না। চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, উনি একজন স্ট্যাবলিশড, হ্যান্ডসাম, পপুলার একজন চিত্রনায়ক। নিঃসন্দেহে। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই। ওনার কি রাজনীতিতে আসা সঠিক ছিল কিনা? না, আমার মনে হয় না রাজনীতিতে আসা ওনার ঠিক হয়েছে। উনি যে পরিমাণ পপুলার ছিলেন, যে পরিমাণ আমার সাথে ওনার খুবই ভালো সম্পর্ক ছিল, খুবই আদর করতেন আমার সহকর্মী হিসেবে, অনেক ভালোবাসতেন আমাকে। কিন্তু আমি খুব মানে অনেকটা দুঃখই পেয়েছি যে উনি কেন রাজনীতিতে আসলেন। তারপরে একসময় আমি ভেবেছি আচ্ছা এটা ওনার পার্সোনাল ব্যাপার, উনি আসতেই পারে। শিল্পীদের আসলে রাজনীতি না করাই উচিত, আর করলে একেবারে অভিনয়টা ছেড়ে দিয়েই রাজনীতি করা উচিত। সাকিব আল হাসান একজন গ্লোবাল সেলিব্রিটি, ওনার ক্ষেত্রে কি সিদ্ধান্তটা সঠিক ছিল রাজনীতিতে আসা? না, একদমই ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। এত ভালো একটা প্লেয়ার তার রাজনীতিতে আসে, ইভেন মাশরাফি। হ্যাঁ, আমি এদের সবাইকেই বলবো যে ভীষণ পছন্দের মানুষেরা আমার। এদের জন্য আমি আমার জীবনের অনেক সময় নষ্ট করেছি। কিভাবে নষ্ট করেছি? টিভির সামনে বসে থেকে, হ্যাঁ, তাদের খেলা দেখার জন্য। সেই মানুষগুলো যখন রাজনীতিতে ঢুকে গেছে তখন আমি খুব কষ্ট পেয়েছি, কারণ তাদের খেলাতে আরও অনেক কিছু দেবার ছিল, আরও অনেক ভালো ভালো কিছু আমরা পেতাম। এবং তাদের যে র্যাঙ্কিং, তাদের যে হচ্ছিল এগুলো ওয়ার্ল্ড প্লেয়ারদের সাথে, ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে, সেগুলো আমরা হারালাম। উচিত হয়নি তাদের রাজনীতির নাম, এই লোভটা সংবরণ করা উচিত। মাশরাফির বাড়ি ভাঙচুর হয়েছে, আপনি তো দেখেছেন, কেমন লেগেছে আপনার? না, যে কোনো মৃত্যু তারপরে ভাঙচুর এগুলো আমি নিন্দা করি।
হ্যাঁ, আমি নিন্দা জানাই। বিচারের জন্য আইন আছে, হ্যাঁ, কিন্তু আসলে 5ই আগস্টে যে ঘটনাটা ঘটে গেছে, মানুষ তার ধৈর্য আর রাখতে পারেনি, সেটারই একটা বহিঃপ্রকাশ। এবং আমি নিজেও সাইকোর মতো হয়ে গিয়েছিলাম, কারণ আমার তো অন্য দেশের সঙ্গে যুদ্ধ লাগে না, আমার দেশের মানুষগুলোকে, বাচ্চাগুলোকে এইভাবে মারা হচ্ছে। হ্যাঁ, আমি এক একটা মৃত্যু দেখতাম আর কাঁদতাম, যে আমি মনে হতো যে আমার ছেলেটার এই অবস্থা, বা আমার মেয়েটা এইভাবে রাস্তায় চিৎকার করছে, এইগুলো কেন হবে একটা দেশে। আমি 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 আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি আমার যখন মনে হচ্ছে যে একটা ঠেলা গাড়ির ভেতরে লাশগুলো তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কিভাবে এটা সম্ভব? মানে আমি এটা চিন্তাই ট্যাঙ্ক থেকে বাচ্চার ছেলেটাকে নামিয়ে এইভাবে ফেলে দেওয়া, কুকুরের সাথে তো মানুষ এই ধরনের ব্যবহার করে। যাই হোক, আমি ইমোশনাল হয়ে যাব, আমি ওই জায়গায় না যাই। শিল্পী, প্লেয়ার, যারা সেলিব্রিটি, তাদের রাজনীতিতে আসার আগে বুঝে শুনে আসা উচিত। আমার মনে হয় না আসাটাই ভালো। সাকিব আল হাসানের উদ্দেশ্যে আপনার কোনো অ্যাডভাইস আছে বা মাশরাফি বিন মুর্তজার উদ্দেশ্যে? অ্যাডভাইস আমার সাকিব আল হাসান বা মাশরাফির প্রতি নেই। আমার অ্যাডভাইস হচ্ছে, তারা যাদের কাছে সেলিব্রিটি, যারা তাদের মতো হতে চায়, তাদের জন্য অ্যাডভাইস যে তোমরা এই ভুলগুলো করো না। সিনিয়রদের কাছ থেকে শিক্ষা নাও যে এসবের পরিণতি কি হয়। আপনার চোখে বিগত সরকার কেমন ছিল? জাতিসংঘের রিপোর্টই আপনার দিয়ে দিয়েছে। আমি খারাপ বললেই কি আর ভালো বললেই কি, সারা ওয়ার্ল্ড থেকে এটা রিকগনাইজ। হ্যাঁ, আপনার এটার যে তদন্ত রিপোর্ট হয়েছে, এটা আসলে এটাকে সরকার বলে না, তারা তো ইলেক্টেড ছিল না, তারা তো 2টা টার্মই হচ্ছে আপনার রাতের ভোট বলে নাকি, কি জোর করে থাকা। এগুলো তো ইলেকশন না, এটা তো ওনাদের মতো একটা পপুলার পার্টি, ওনাদের কাছ থেকে আমরা এই ধরনের আচরণ আশা করি না। আমরা সবাই জানি ভেটারান অ্যাক্টর আবুল হায়াত স্যার, আপনি তার জামাতা এবং তিনি আপনার শ্বশুর হন। তো যখন সবাই বলে, শুনতে কেমন লাগে? আমার একজন গার্জিয়ান হিসেবে এরকম একটা ব্যক্তিত্বের মানুষকে আমার মাথার উপরে ছায়া হিসেবে পেয়েছি, এটা তো অবশ্যই আমি নিজেকে ভাগ্যবান মনে করি, আমার ভালো লাগে। এবং বাবা আসলেই একজন অসাধারণ মানুষ, ভীষণ ভালো একজন মানুষ, এবং খুব বলবো যে জ্ঞানী মানুষ। তৌকির আহমেদ নাকি শাহেদ শরীফ খান, কে বেশি জনপ্রিয় জামাই হিসেবে? অবশ্যই তৌকির আহমেদ। জামাই হিসেবে, অ্যাক্টর হিসেবে, ডিরেক্টর হিসেবে, সব দিক দিয়ে। এবং একজন ওনার কাছেও, সবার কাছেও, ইভেন তো আমার কাছেও, উনিও আমার রিলেশনশিপটা খুব ভালো, এবং ভীষণ আদর করেন ভাইয়া আমাকে, এবং আমাকে মাঝে মাঝে সাজেশনও দেন। এইটাও একটা অনেক বড় পাওয়া, শুধু তৌকির ভাই না, বিপাশা পাও দেন। এটা পাওয়া অনেকটা, কি বলবো, যে নিজেকে মনে হয় যে আমি একা না। হ্যাঁ, আমার পেছনে একটা শক্তি আছে, হ্যাঁ, আমাকে সাপোর্ট করার মতো কেউ দাঁড়াবে। হ্যাঁ, আমার কাছে এটা মনে হয় যে অনেক বড় একটা ব্যাপার। 90 দশকের শিল্পীরা নিজেকে অনেক বেশি লুকিয়ে রাখতে পছন্দ করতেন, একটু আড়াল রাখতে পছন্দ করতেন, কিন্তু এখনকার শিল্পীরা আসলে কাজের চাইতে দেখা যায় তারা একটু ফোকাসে আসতে চায়। প্রত্যেকটা সময়ের চাহিদা ভিন্ন ভিন্ন রকম হতেই পারে, কিন্তু আমি শিল্পী হিসেবে ফিল করি শিল্পীদের এত অ্যাভেলেবেল হওয়া উচিত না। শিল্পীদের একটা ডিগনিটি থাকা উচিত। শিল্পীরা হচ্ছে সমাজের প্রতিনিধি, তারা হচ্ছে আইডল, তারা সমাজকে প্রতিনিধিত্ব করে। খুব সহজ ভাষায় যদি বলি, শিল্পীরা কিভাবে খায়, শিল্পীরা কিভাবে কাপড় পরে, কিভাবে কথা বলে, প্রত্যেকটা জিনিস তার শিল্পী সুলভ হতে হয়, কারণ সে আইডল। শিল্পীরা যদি মার্কেটে যেত বা কোনো পাবলিক প্লেসে যেত, প্রচুর মানুষ জড়ো হয়ে যেত। এখন শিল্পীরা পাশ দিয়ে ঘুরে, কেউ আসেও না, এত অ্যাভেলেবল হয়ে যাওয়ার কারণে। যে কোনো ওপেনিংয়ে আমরা শিল্পীদেরকে আসলে পেয়ে যাচ্ছি, যেটা আমরা শাবনূরের ক্ষেত্রে আমরা এতটা দেখিনি, আমরা শাবানা ম্যাডামের ক্ষেত্রে আমরা এতটা দেখিনি। না, ওনাদের একটাই কথা, আমাকে দেখতে হলে টিকিট কেটে দেখতে হবে, হলে যেয়ে দেখবেন। এত অ্যাভেলেবল ওনারা ছিলেন না, নিজেদেরকে একটা আবরণের মধ্যে রাখতেন। এখন আমি অনেক শিল্পীকে দেখি যে রাস্তার মধ্যে আড্ডা দেয়। আমাদের ইলেকশনের সময় দেখেছি, যেখানে আমি শুটিং করছি, এক বাস স্কুলের মেয়েরা যাচ্ছিল, সেই বাসকে ওরা থামাতে বাধ্য করে সব মেয়েগুলা এসছে আমাকে দেখার জন্য। ওখানে দড়ি দিয়ে একটা লাইন বেঁধে দেওয়া হয়েছিল যে এর বাইরে আর ঢুকতে পারবেন না। আমাকে একটা ইয়ের ভেতরে রাখা হয়েছিল যে আপনি বের হবেন না। আমরা সিলেটে শুটিং করতেছি, সেখানে চা বাগানে যখন শুটিং করছি, প্রচুর মানুষ জমে গেছে। হ্যাঁ, কিন্তু তাদেরকে অনেক দূর থেকে আটকানো হতো। সেলিব্রিটিরা অনেক সময় দেখি যে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। শাহেদ শরীফ খানকে কেউ যদি প্রপোজ করে যে আমার সেলুন ওপেন করে দেন, আমার পার্লারটা একটু এসে ওপেনিং করে দিয়ে যান, শাহেদ শরীফ খান যাবেন না? হ্যাঁ, অবশ্যই যাবে, কিন্তু সেলুনটা কার, সেলুনের মানটা কি, সেলুনটা আসলে আমার ইমেজের সাথে যায় কি না,
হ্যাঁ, সেটা বিবেচনা করা উচিত। চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং চিত্রনায়িকা পরিমণি তারা তাদের কাজের চাইতে পার্সোনাল লাইফ আসলে ফোকাস করতে বেশি ব্যস্ত, তো তাদের উদ্দেশ্যে একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে কি বার্তা থাকবে বা কি মেসেজ আপনি তাদেরকে দিতে চান? এটা একান্তই তাদের পার্সোনাল লাইফ। আমি বলবো যে ওই যে একই কথাটা একটু আগে বললাম যে আপনারা আসলে সমাজকে রিপ্রেজেন্ট করেন, আপনারা এইসব দিকে সজাগ থাকবেন। সবসময় কিন্তু সব শিল্পীর দোষ হয় না, অনেক সময় অনেক শিল্পী ট্র্যাপেও পড়ে যায়, তাকে ট্র্যাপেও ফেলা হয়। ট্র্যাপে আপনি কবার পড়বেন, একবার, দুইবার, তিনবার, কিন্তু বারবার যদি এটা হয় তখন কিন্তু মানুষ আপনার সম্পর্কে ভুল ভাববে আপনাকে। সো এইসব দিকে সজাগ থাকা উচিত, জানা উচিত, মানে একটু ভেবেচিন্তে পা ফেলা উচিত। শিল্পীরাও মানুষ, তাদেরও ইচ্ছা করে সব কিছু করতে, কিন্তু এটা অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। তো যেহেতু আপনি প্রফেশনে এসছেন, হ্যাঁ, আপনি যেহেতু আপনি এখানে চাকরি করছেন, সে আমি ধরে নিলাম এটা একটা অফিস, এখানে আপনি জব করবেন, এখানে আপনি তো ফুটবল খেলার ড্রেস পরে আসলে হবে না। অভিনেত্রী হিসেবে কে সেরা? অপু বিশ্বাস, শবনম বুবলি, পরিমণি, পূজা জেরি? প্রত্যেকেই দারুণ, দুর্দান্ত। এবং আমি কলকাতায় যখন ফিল্মের শুটিং করি, ওখানে আমাকে ডিরেক্টর বলছিল আর কি যে তোদের দেশে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে, তোরা ব্যবহার করতে পারিস না। সত্যি এরা যদি আমার মনে হয় বাইরে সুযোগ পেত, তাহলে আপনি দেখতেন যে আমাদের অভিনেত্রীরা কত উঁচু মানের অভিনেত্রী। অভিযোগ আছে আমাদের দেশের সিনেমা টলিউড ইন্ডাস্ট্রি নামিয়ে দেয়, কিন্তু তাদের সিনেমা যেমন জিৎ যখন অভিনয় করেছিল বাদশা দ্য ডন, ওই সিনেমাটা কিন্তু বাংলাদেশে অনেকদিন চলেছিল, কিন্তু আমাদের দেশের সিনেমা হলে তারা খুব দ্রুত নামিয়ে দেয়। ওদের এই ধরনের অনেক কমপ্লেইন আছে, কিন্তু আমি বলবো যে ছবি ভালো, যে ছবি অডিয়েন্স দেখতে চায়, সেই ছবি চাইলেও নামাতে পারবে না। ওরা বিজনেসটা বোঝে। হ্যাঁ, ওদের কাছে কোন দেশের ছবি সেটা ইম্পর্টেন্ট না, ওদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে মানি। না হলে একটা হিন্দু প্রধান রাষ্ট্রে 3টা মুসলিম ছেলে এইভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে পারতো না। এটা বাজে কথা বলা হয় নিজেদের সেভ করার জন্য, যে ছবিটি নামিয়ে দেওয়া হয়েছে আমার ছবি বলে চলতে। আপনি জানেন ফেরদৌস ভাই কয়টা ছবি করছে এবং কি পরিমাণ, মানে হঠাৎ বৃষ্টির পর উনি কলকাতায়, কিন্তু উনি তো বাংলাদেশের ছেলে, রাজ্জাক আঙ্কেল প্রচুর ছবি করেছে কলকাতায়। তো আপনার সেই পরিমাণ যোগ্যতা আপনাকে তৈরি করতে হবে, আর আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি গ্রহণযোগ্যতা থাকে, তাহলে নামানোর তো প্রশ্ন আসে না। এখন আপনি বলেন যে যদি টম ক্রুজ কলকাতায় ছবি করতে চায়, আপনার মনে হয় ওই ছবি নামিয়ে দিবে? বর্তমান সরকার নিয়ে আপনি হ্যাপি? হ্যাঁ, আমি বর্তমান সরকার নিয়ে খুব হ্যাপি, এবং উনি তো খুবই যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। আমি সবসময় মনে প্রাণে ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জীবিত রাখুক। আমি তো খালি চোখে যা দেখছি, যা পড়ছি, যা জানি ওনার সম্পর্কে, আমার কাছে ওনাকে ভালোই মনে হচ্ছে। চিন্তাই ছিল না, অটোরিকশাতে পুরো দেশটা, স্পেশালি ঢাকা শহরটা ভরে গেছে, কন্ট্রোল কোনোভাবে করতে পারছে না। তারপর আপনি কিভাবে বলেন এই সরকার ভালো? আগে সরকারের চিন্তা এটা আপনার চোখে পড়ে নাই, যার পিয়ন 400 কোটি টাকা মালিক, হ্যাঁ, ওই চিন্তাটা আপনাদের চোখে পড়ে না। ধন্যবাদ এতক্ষণ আমাদের স্টুডিওতে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেবার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ।